বিয়ের দিন এলাকার সবথেকে বখাটে মেয়েদের উত্ত্যক্তকারী ছেলেকে নিজের বর হিসেবে দেখে সত্যি খুব অবাক হয়েছিলাম। তবে বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যে ছেলেকে বলবে তাকেই বিয়ে করব। বাবা আজ প্যারালাইজড, তাই হয়তো খোঁজখবর নেওয়ার মতো লোকের অভাব পড়েছিল, বা সৎ মায়ের সংসার হওয়ায় মা ঝামেলামুক্ত হতে চেয়েছিলেন। এসব হাজার কথা ভাবনার অবসান ঘটায় হলদেটে দাঁতের আর লাল চোখের মিশ্রিত এক বেদঘটে হাসি। সামনের দিকে তাকালাম। ওই লাল চোখ দুটোওয়ালা আমার এই কালো চামড়ার রক্তমাংসের দেহে কেমন করে যেন চোখ বোলাচ্ছিল। বেশ অস্বস্তি লাগছে। খুব ঘরোয়াভাবে আমার বিয়েটা হচ্ছে, সেটা অবাক করার বিষয় নাই। অবাক করার বিষয় হলো ছেলের সাথে তার বাবা মা আসেনি। আর শুধু বাবা মা কেন, কোনো নিকটাত্মীয় আসেনি। এসেছে শুধু দুটা বখাটে দেখতে ছেলের বন্ধু আর ছেলের দূরসম্পর্কের খালার ঘটক। ছেলের ওই খালা আমার সৎমাকে বলতে লাগল, আফা, ভাগ্যবালা, এরম জামাই পাইছুন, নাইলে আমগর সেরি কাজলের যে কালা চেহারা, রাগ করুন না যে আফা, এমন চেহারা নিয়ে বালা জামাই পাওয়া আসলেই কষ্টের। চেহারা ভালো না, তার থেকে বড় কথা আমি কালো বলে বিয়ের ঘর এলেও ভেঙে যায়। তাই আজ বিয়েটা করেই নিলাম। বিয়ের পর বর আমাকে নিয়ে উঠল এক বন্ধুর বাসায়। খুব অবাক হলাম, কিন্তু পরক্ষণেই জানতে পারলাম আমার শ্বশুর শাশুড়ি ওই ছেলেকে ত্যাগ করেছেন বহু আগেই। অবাক হচ্ছিলাম এই ভেবে যে আমার মা সব জানার পরেও এখানে আমার বিয়ে দিলেন। বিয়ের প্রথম রাত আমাকে থাকতে দেওয়া হলো ঝোপড়ির মতো এক ঘরে, বেশ অগোছালো। ময়লা জমিয়াছে ঘরটায়। খারাপ হোক ভালো হোক, স্বামী তো, তাই কিভাবে তাকে ভালো পথে ফিরিয়ে আনা যায় তাই নিয়েই ভাবছিলাম। ভাবতে ভাবতে রাত ৩টা বেজে গেল, কিন্তু তার আসার নাম নেই। হঠাৎ দরজায় ধাক্কা আর হুড়মুড় করে মদ্যপান অবস্থায় ঘরে ঢুকলেন আমার স্বামী। ভয় পেয়ে গেলাম। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। আমি কখনোই কোনো মাতালকে সচক্ষে দেখিনি। হঠাৎ সে লাল ভয়ঙ্কর চোখ দুটো আমার দিকে তাকিয়েই অকথ্য ভাষায় আমায় গালাগালি করতে লাগল। তারপর অমানুষের মতো মারতে লাগল আর বলছিল, তোর এত বড় সাহস! তুই আমার নামে আমার মা বাপের কাছে 4টা বছর আগে বিচার দিয়েছিলি, যার কারণে আজ আমি ঘর ছাড়া। আমার বাপের এত এত সম্পদ সব থেকে আমি বঞ্চিত। তোর মতো কালা চেহারার কাউরে তো জ্বালাইতাম না। টিজ কেন, তোর দিকে তো ফিরেও চাইতাম না। তাইলে তোর এত প্রতিবাদ করা লাগছিল কেন? তোরে দেখ আমি কি করি। এসব বলতে বলতে আমাকে মেরে অজ্ঞান করে ফেলে আমার সদ্য বিবাহিত বর। তারপর আর কিছু মনে নেই। পরের দিন ঘুম ভাঙে কারো হাতের স্পর্শ আর ডাকাডাকিতে। এ কি, আমি কোথায়? একটা ছোট ঘরে অনেকগুলো মেয়ের সাথে আমি পড়ে আছি মেঝেতে। চোখ দুটো খুলে আবিষ্কার করলাম জঙ্গলের মাঝে কোনো পুরনো ঘর হবে, যার খুব ওপরে ছোট জানালার ফাঁক দিয়ে গাছ দেখা যাচ্ছে আর কিছুটা আলো আসছে। এবার সবার মুখের দিকে তাকালাম। সব মুখই অচেনা, কেমন দুঃখী ভারাক্রান্ত সব চেহারা। মাথাটা কেমন ঝিমঝিম করছে, সারা শরীরে ব্যথা অনুভব করছি। ঠোঁটের দিক থেকে রক্ত গড়িয়ে পড়ে যে শুকিয়ে গেছে বুঝতে পারছি বেশ। সব উপেক্ষা করে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু খিদে পিপাসায় যেন কথা বের হয় না। এদিকে সমস্ত মেয়েরা আমার দিকে করুণ দৃষ্টিতে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তবে কি আমি কোনো খারাপ চক্রের হাতে পড়লাম? আমার সৎ মা কি আমায় কোনো খারাপ চক্রের হাতে তুলে দিল? না না, তা হবে না। সৎ হলেও মা তো, আর সেও তো একজন মেয়ে। আমার এই সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে দিল পাশের ঘর থেকে ভেসে আসা আমার সৎ মায়ের কণ্ঠস্বর। না, ভালোভাবে শুনতে হবে তাদের কথোপকথন। নিজের দেহকে নিজের কাছে ভারী মনে হচ্ছে, যেন আর টানা যাচ্ছে না। এসব উপেক্ষা করে এই ঘরটার ভাঙা দরজা পর্যন্ত নিজেকে বহু কষ্টে টেনে নিলাম। এবার স্পষ্ট শুনতে পারছি, কাজল কালো হলেও মাইয়া মানুষ, আর দেখতেও মোটাতাজা আছে। ওর জন্য মাত্র 70,000 আনি কম হয়ে যায় মহাজন। মার মুখ থেকে এটা শুনে বুকটা কেমন ধূপ করে উঠল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আরও ভালো করে শোনার জন্য আবার মনোযোগ দিলাম। এবার যা শুনলাম সেটা শোনার পর মনে হলো আমার বুকে কেউ খুব ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আমার বাবার প্যারালাইজড হওয়ার পেছনে আমার মায়ের ভুল ওষুধ দায়ী। খুব বড় একজন ডাক্তারের কাছে সহায়তায় আমার মা এই কাজ করেছে, আর ওই ডাক্তার ওই চক্রের সাথে যুক্ত। আমার বাবার অকালে নিজের অস্তিত্ব হারিয়ে বিছানাকে নিজের একমাত্র আবাসস্থল করার কারণ হল আমার বাবা মাকে হঠাৎ করে সন্দেহ করতে শুরু করেছিলেন। হয়তো বাবা কিছু অনুমান করতে পেরেছিলেন। হুট করে সজোরে ধাক্কায় দরজাটা খুলে গেল,
আর দরজায় কান পেতে থাকায় দরজার ধাক্কায় আমি ছিটকে গিয়ে পড়লাম। আমার বর, সৎমা, আরও দুজন লোক ঘরে এসে প্রবেশ করল। তারা ৫ জন মেয়েকে বাছাই করল। দরদামও হয়ে গেল। আরেকটু পরে ওরা ৫ জনের জন্য কিছু খাবার আর পানি নিয়ে এসে একজন বলল, তাড়াতাড়ি খেয়ে তৈরি হয়নি, তোদেরকে মহাজন এক্ষুনি বের হবেন। আমাদের আর বুঝতে বাকি রইল না ওদের কোথায় নেওয়া হবে। ৪ জন চুপচাপ স্তব্ধ হয়ে গেলেও একজন খুব কান্না আর পাগলামি শুরু করল। যদিও সেখানে সবাই জীবন্ত লাশ, তাই তাকে সান্ত্বনা দেবার মতো কেউ শারীরিক বা মানসিকভাবে প্রস্তুত ছিল না। যে যার মতো নিথর হয়ে আশা হারিয়ে বসে আছি। হঠাৎ ২-১ জনের চিৎকারের পেছনে তাকিয়ে সমস্ত চেতনা শূন্য হয়ে কেবল তাকিয়ে রইলাম। আর চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম ওপরের সেই ছোট্ট জানালায় ঝুলন্ত সেই মেয়ের লাশ। এরই মধ্যে ওই ২-১ জনের চিৎকারে ঘরে ২টি জন প্রবেশ করে চোখের সামনে লাশটা দেখেও সকলকে চুপ থাকতে হুমকি ধামকি দেয় আর লাশটা নিভৃতে খুলে নিয়ে যায়। ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল মানুষ কত স্বার্থ চিন্তাপর, দয়া মায়াহীন। ইতিমধ্যে অন্য ঘরটায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। মহাজন ৫ জনকে বাছাই করেছিল, একজন মরে গেল, তাদের খুব লস হয়ে গেল। এর কিছুক্ষণ পরে ঘরে ২ জন প্রবেশ করে সকলের দিকে চোখ বুলিয়ে আমার দিকে চোখ টানে স্থির করে বলল, একেই নিয়ে চল, ওই মরা মেয়েটার পরিবর্তে। এটা বলে ঘর থেকে বের হয়ে গেল। আমার এবার চোখ পড়ল সেই মরা মেয়েটার মৃত্যুস্থান আর তার ওড়নাটার ওপর। মনে মনে ভাবতে লাগলাম, জীবন নিতে পারে যে জায়গা, তা তো আমায় এই নরক থেকে পালিয়ে যাবার শেষ সম্বলও হতে পারে। ওড়নাটার কাছে যাওয়ার আগে সে মেয়ের জন্য রাখা পানিটা একদমই ঢকঢক করে খেয়ে নিলাম। কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, আর আজ আমাকে পারতে হবে। খুব কষ্টে ওড়নাটার নাগাল পেলাম, কিন্তু বিধিবাম ওড়নাটা ধরে কিছুতেই উপরে উঠতে আসতে পারছিলাম না। হুট করেই চোখ পড়ল পুরনো বাড়ি হয় ঘরের মাঝে প্রবেশ করা মোটা মোটা শেকড়গুলোর দিকে। এরই সাহায্য নেওয়া যাক তবে। যখন জীবন আর সম্মান বাঁচানোই মূল লক্ষ্য, তখন কোনো বাধাই আর বাধা নয়। এক হাতে শিকড় আর এক হাতে ওড়না আর পাগুলো দিয়ে প্লাস্টার ওঠা পুরনো দেওয়ালে ২ পা ভর করে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এদিকে হাত পা সবই ছিলে প্লাস্টার ওঠা দেওয়ালটায় আমার রক্ত দিয়ে লাল রং হয়ে গিয়েছে। যদিও ওইদিকে আমার মাথা ব্যথা নেই। কিছুক্ষণ মহাযুদ্ধের পর জানালার বাইরে ২ চোখ রাখতে পারলাম, কিন্তু একদিক দিয়ে শরীর বের করব কি করে? পেছনে তাকিয়ে অন্যান্য মেয়েদের দিকে তাকালাম। সবাই কেমন সেই নির্লিপ্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওদের ইশারা করলাম আমার মতো উঠে আসতে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই। হয়তো বহুদিন এখানে থেকে আর চোখের সামনে ঝুলন্ত লাশ দেখে মনোবল হারিয়ে ফেলেছে। আমার গায়ের রং কালো হলেও মনোবলটা পেয়েছি বাবার মতো অসীম। এবার আবার সামনের দিকে তাকিয়ে ওই ছোট জানালা দিয়ে মাথা বের করে দিলাম। তারপর পুরো শরীর সামনের দিকে আগাতে থাকলাম। যখন হাঁটুর ওপর পর্যন্ত জানালা এসে ঠেকল, মুখ নিচে আর পা ওপরে থাকা অবস্থায় এক গাছের গুড়ির ওপর এসে পড়লাম। আর সাথে ভয়ঙ্কর পড়ে যাওয়ার শব্দ। নাকমুখ থেতলে গিয়েছে, মাথাটাও হয়তো ফেটে গিয়েছে, আর চোখেও বেশ ব্যথা অনুভব হচ্ছে। তাকাতে পারছি না। এভাবে কয়েক মিনিট পড়ে থাকার পর মাথায় শুধু একটা কথাই আসলো, দৌড়াতে হবে। উঠে চোখ বন্ধ করে দৌড়াতে থাকলাম। ব্যথায় চোখ মেলতে পারছি না। একবার এই গাছের সাথে তো আরেকবার ওই গাছের সাথে ধাক্কা খাচ্ছিলাম। এভাবে ঠিক কতক্ষণ দৌড়ালাম মনে নেই। অনেকক্ষণ পর চোখটা হালকা মেলে বুঝতে পারলাম যে মেইন রোডে এসে পড়েছি, জঙ্গল থেকে বেরিয়ে। সোজা রাস্তা ধরে এগোতে থাকলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমার গা ঘেঁষে থামল। গাড়িতে আমার সৎমায়ের কণ্ঠ শুনে চমকে উঠলাম। নারী পাচারকারীদের হাতেই আবার এসে পড়লাম। তবে কি আমার শেষ রক্ষা আর হল না? তারা আমাকে গাড়িতে তুলে নিল। যদিও গাড়িতে তুলতে বেশি জোর করার প্রয়োজন হল না, শরীর এতটাই দুর্বল ছিল। গাড়িতে আমাকে আমার সৎমা আর বাকিরা মিলে পালানোর শাস্তি হিসেবে এতটাই মারল যে আমি আর ব্যথা অনুভব করছিলাম না। শুধু কপাল দিয়ে টপটপ করে রক্ত পড়ে পুরো মুখ মেখে গিয়েছিল, যা দেখে গাড়ির বাকিরাও ভয় পেয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। বাহ, এই মানুষগুলো আবার ভয়ও পায়। তারা হয়তো আমাকে প্রায় মৃতই ভাবছে। সামনেই পুলিশ, চেকপোস্ট, আর পুলিশগুলো সমস্ত গাড়ি চেক করছে। আমাকে নিয়ে তারা পড়ল বড্ড মুশকিলে। ধরা পড়লে আর বাকিদেরও পাচার করতে পারবে না। তাই তারা আমাকে রাস্তার ধারে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেই কথা সেই কাজ।
সুযোগ বুঝে আমাকে তারা গাড়ি থেকে রাস্তার ধারে ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই আমার। নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায়, আর আমাকে ঘিরে আছে পুলিশ। ডাক্তারের কাছে আমার অবস্থা সম্পর্কে জানতে চেয়ে কেসের তদন্তের জন্য একের পর এক প্রশ্ন করতে থাকে। আমার ভাঙা কণ্ঠে তাদের প্রশ্নের জবাব দিলাম। অতপর শুধু জিজ্ঞাসা করেছিলাম, আমার বাবা কেমন আছে। তারা আমার বাবার খোঁজ নিবে বলে আমাকে আশ্বস্ত করে চলে গেল। পরক্ষণেই কেবিনে প্রবেশ করল বেশ লম্বা, হালকা দাড়ির, মায়াবী চোখের এক ব্যক্তি। নার্স পরিচয় করিয়ে দিলেন ইনি যে আমায় রাস্তা থেকে এনে হাসপাতালে ভর্তি করিয়েছেন, আর পুলিশকে ইনি খবর দিয়েছেন। কৃতজ্ঞতায় দু চোখ ছলছল করছিল, কিন্তু সম্পূর্ণ সুস্থ না হওয়ায় ওনাকে ঠিক কী বলবো বুঝে উঠতে না পেরে চুপ ছিলাম। এর পরের দিনই পুলিশ এসে আমায় জানালো বাবাকে তারা ঘরেই পেয়েছিল, কিন্তু বাবা আর বেঁচে ছিলেন না। বাবা নাকি খুন হয়েছিল। মনে মনে ভাবলাম, শুনেছি আমি যখন খুব ছোট ছিলাম তখন বাবা আমার মাকে ডিভোর্স দিয়েছিলেন আমার সৎ মায়ের মোহে পড়ে। আমার নিজের মাও পরে আর রাগে আর বাবার সাথে যোগাযোগ করেননি, চলে গিয়েছিলেন নিজ বাবা মার কাছে ইন্ডিয়ায়। আমার নানা নানি নাকি মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন একা ফিরে যেতে হবে, ওনারা শুধু ওনাদের মেয়েকেই গ্রহণ করবেন। আর এদিকে আমার বাবার আবার আমার প্রতি ছিল অনেক টান, তাই আমি রয়ে গেলাম বাবার কাছেই। আজ ভাবতে বড্ড অবাক লাগছে, যার জন্য বাবা তার স্ত্রীকে ত্যাগ করেছিলেন সে আজ বাবার মৃত্যুর কারণ। আমাকে আরও 1 মাস হাসপাতালে থাকতে হলো। সেই 1 মাস পুলিশের আনাগোনা আর সেই লোকটার সেবা দুটোই চলতে থাকল। জানতে পারলাম ওনার নাম শাহেদ। কাউকে না চিনে কোনো অপরিচিতার প্রতি যে এতটা মানবিকতা দেখানো যায় তা ওনাকে না দেখলে বুঝতামই না। মানবিকতা এখনও মানুষের মাঝে বেঁচে আছে। এখন আমার হাসপাতাল থেকে রিলিজের পালা। এরই মাঝে শুনলাম আমার সৎমার বাকিরাও ধরা পড়েছে। আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে যেতে হতে পারে। কথা হলো, এখন আমি থাকব কোথায়? পুলিশের সহায়তায় সরকারি কোথায় যেন রাখার কথা হলো, কিন্তু শাহেদ জানালেন উনি আমার দায়ভার নেবেন, আমাকে ওনার বাড়িতে রাখবেন। পুলিশি সব ঝামেলা শেষ করে উনি অতপর আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। কি সুন্দর গোছানো ছোট একটা বাড়ি। ঘরে ঢুকে আমাকে ওনার মায়ের সাথে পরিচয় করিয়ে দিলেন। এমন সন্তানের মাকে পেয়ে পায়ে ধরে সালাম করতে মন চাইল। ডাক্তার মাথায় আঘাত লাগায় ঝুঁকতে বারণ করেছিল, কিন্তু মন তা মানল না। মায়ের কি মায়াবী রূপ, মুখে হালকা সন্তুষ্টির হাসি, দুচোখ ভর্তি মায়া আর আলতো তার ছোঁয়া। আমার মাথায় হাত রাখলেন। ওনার ছেলে তাহলে এত মায়াবী চোখ মায়ের থেকেই পেয়েছে। আর অপরদিকে ছোট থেকেই কালো, অপয়া, অলক্ষে শুনে বড় হওয়া আমি কি আজ নিতান্তই ছোট লাগছে, যদিও তাদের চোখের ভাষায় আমার জন্য সম্মান আর সন্তুষ্টি দেখতে পারছিলাম। এভাবেই দিন কাটতে থাকল। মাঝে মাঝে কোর্টে যাওয়া আর মায়ের সাথে সারাদিন কাটানো। ধীরে ধীরে বুঝতে পারলাম মা হয়ে ওঠার জন্য কাউকে জন্ম দেওয়া বা তার সাথে একই ছাদের নিচে থাকার প্রয়োজন পড়ে না। আমি আর মা সারাদিন রান্না করি, গল্প করি, মায়ের চুলে তেল দিয়ে দিই, মা আমাকে খাইয়ে দেয়। এভাবে আমার সময় কাটতে থাকে। আর শাহেদ অফিসেই থাকে সারাদিন। রাতে এসে আমার প্রতি মায়ের আদর দেখে গাল ফুলে রেখে বলে, তুমি তোমার মেয়ের হয়ে গিয়েছ, আমি তোমার কে হই? আর আমি আমার মা খুব হাসতাম। শাহেদ তখন আরও বেশি জ্বলত। হঠাৎ এক শুক্রবারে বিকেলে সবাই মিলে টিভি দেখছি। সবাই বলতে শাহেদের মা ছাড়া দুনিয়ার কেউ ছিল না। এমন সময় মা তার সুদর্শন ছেলের জন্য আমাকে বউ করার প্রস্তাব দিল। আমি মনে মনে নিজেকে তাদের অযোগ্য ভেবে কিছু না জানিয়েই এক দৌড়ে ছাদে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম শাহেদ এসে আমার পাশে দাঁড়াল। নিস্তব্ধ হয়ে চুপ করে রয়েছি। আমি যে কালো, শাহেদের জন্য আমি যোগ্য না। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে শাহেদ এই প্রথম আমার হাতটা ধরল। আমি বললাম, শাহেদ, আমি কালো, কুৎসিত, পরিবার বলতেও কিছু নেই। তুমি আমার জীবন বাঁচিয়েছ, তার ওপর আমার মা এনে দিয়েছ, আমাকে ঠাঁই দিয়েছ, এই তো ঢের। এর উপর আমায় বিয়ে করলে সমাজের লোক তোমায় ছিছি করবে, আমাদের মানাবে না বলবে। আর এত ঋণী আমি শোধই বা করব কি করে? না না, এ হয় না শাহেদ। শাহেদ কিছুক্ষণ চুপ থেকে এবার বলতে শুরু করল, কালো তো কাজলও, তবুও তো তার সাধারণ দুটো চোখকে তার কালোর আবরণে আচ্ছাদিত করে মায়াবী করে তোলে। আর ঋণ, সব ঋণ শোধ করতে নেই পাগলি। কিছু ঋণের বোঝা সূক্ষ্মও হয়,
যা সারা জীবন তোমাকে আমার প্রতি বেঁধে রাখবে। লজ্জায় মাথা নিচু করে চলে আসলাম। নিচে এসে দেখি মাতার হবু বউকে দেখাতে প্রতিবেশীদের ডেকে এনেছে। সবার সামনে আমাকে ডেকে পরিচয় করিয়ে দিল। সকলে আমাকে দেখা মাত্রই সমালোচনা শুরু করল। মেয়ে তো কালো, আর সাহেবটা কত ফর্সা রাজপুত্রের মতো। সকলকে উদ্দেশ্য করে বললাম, কাজল তো কালোই হয়। সমাপ্ত।